আমি সেদিন শাড়ি পরিনি। মানুষের ধারণা অবসরের দিন প্রত্যেক নারী গোলাপি বা সোনালি রঙের শাড়িতেই আসে, কিন্তু আমি তেমনটা করিনি। আমি সেই হালকা ধূসর রঙের স্যুটটাই পরেছিলাম, যার পকেটে সবসময় একটা ছোট স্ক্রুড্রাইভার থাকে। অভ্যেস হয়ে যায়। ৩০ বছর ধরে ফিউজ, এমসিবি, মিটার আর ফিল্ড কলের সাথে বন্ধুত্ব করার পর হাত খালি রাখতে ভয় লাগে। হলের বাইরের বোর্ডে আমার নাম ঝলমল করছিল, সেবা সম্মান অনুষ্ঠান। নিচে লেখা ছিল বিদ্যুৎ বিভাগে ২১ বছরের সেবার জন্য। আর তার সামনে আমার মেয়ে মোবাইল বের করে সেলফি নিচ্ছিল, যেন সে অন্য কারো সাফল্যে ছবি তুলছে। আমার ছেলে শুধু একবার আমার দিকে তাকালো আর সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল, যেন আমার ইউনিফর্মের ধুলো তার ব্র্যান্ডেড আঙুলে লেগে যাবে। আমি হাসলাম না, আমি শুধু ভেতরে চলে গেলাম। আমার নাম শৈলজা, বয়স প্রায় ৫৫। মানুষ আমাকে সরকারি বিদ্যুৎওয়ালি বলে ডাকত, যেন আমি কোনো মানুষ নই, কোনো বিলের নাম। গত ৩ দশক ধরে আমি দিল্লি, এনসিআরে বিদ্যুৎ লাইন, ট্রান্সফরমারের ত্রুটি, কলোনির ফিডার, বৃষ্টিতে ছিঁড়ে পড়া তার এসব দেখেছি। পুরো সেক্টর অন্ধকারে ডুবে যায় আর মানুষ গালিগালাজ করে, এমন রাতও আমি দেখেছি। আবার সকালে বিদ্যুৎ আসামাত্রই সেই মানুষগুলো ধন্যবাদ দিতে ভুলে যায়। আজ সেই মানুষগুলোই আমার জন্য হাততালি দিতে এসেছিল। আমার সহকর্মীরা, কিছু পুরনো লাইনম্যান ভাই, কিছু জুনিয়র ইঞ্জিনিয়ার, ইউনিয়নের নেতা। হলে সিঙারার গন্ধ ভাসছিল, মাইকের হালকা আওয়াজ হচ্ছিল, আর মঞ্চে আমার নামের মালা রাখা ছিল। কিন্তু আসল নাটক মঞ্চে ছিল না, সেটা এসেছিল আমার ঘর থেকে, আমার স্বামী আর আমার সন্তানরা। আমার স্বামীর নাম কপিল। বিয়ের প্রথম ২ বছর সে আমাকে শালু বলে ডাকত। তারপর ধীরে ধীরে সোনোতে এলো, তারপর তুমিতে। গত কয়েক মাস ধরে সে আমার নামটাও মুখে নেয় না। কারো সামনে পরিচয় করিয়ে দেওয়ার সময় সে বলে, ও বিদ্যুৎ বিভাগে আছে, ব্যাস। পদ কি, দায়িত্ব কতটুকু, এসব বলা যেন তার স্ট্যাটাসের বিরুদ্ধে যাবে। আমি জানি আমার কাজে কোনো গ্ল্যামার নেই। আমার হাতে তার ধরতে ধরতে কালচে দাগ পড়ে গেছে, নখের ভেতর কখনো কখনো গ্রিজ লেগে থাকে, পায়ে এত বছরের ছোটাছুটির ক্লান্তি। কিন্তু আমার চাকরি আমার সন্তানদের পড়িয়েছে। আমার চাকরি আমার স্বামীকে একটা স্থায়ী ঘর দিয়েছে। আমার চাকরি ঘরের প্রত্যেকটা বাল্ব জ্বালিয়েছে, আর শুধু ঘরের নয়, কলোনির অর্ধেক রাতেরও। তবুও আমার নিজের ঘরে আমার কাজের কোনো সম্মান ছিল না। এসব একদিনে হয়নি, খুব ধীরে ধীরে হয়েছে। আগে কপিল পার্টিতে বলতো, আমার স্ত্রী বিদ্যুৎ বিভাগে ইঞ্জিনিয়ার। তখন তার বন্ধুরা হাসত, কেউ বলতো, আরে ভাই পাওয়ারফুল। আর কপিল অস্বস্তিতে পড়ত। তারপর সে তার বাক্য পাল্টে ফেলল, সরকারি চাকরি করে, যেন ইঞ্জিনিয়ার বলাটা তার কাছে ভারী মনে হতো। ছেলেমেয়েরা তো আরও এক ধাপ এগিয়ে, আমার কাজকে ছোট করে দিল। আমার ছেলে আরব, ২৫ বছর বয়স, এমবিএ শেষ করে এখন চাকরির ইন্টারভিউ দিচ্ছে। কেউ জিজ্ঞেস করলে মা কি করে, সে বলে গভর্নমেন্ট ইউটিলিটি, যেন আমার পরিচয় কোনো কোম্পানির ডিপার্টমেন্টের মতো। আমার মেয়ে নন্দিনী, ২৩ বছর বয়স, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করে। সে তো একবার তার বান্ধবীদের সামনে বলেছিল, মাম্মি ফিল্ডে থাকে, ওয়্যার্স অ্যান্ড স্টাফ। ওয়্যার্স অ্যান্ড স্টাফ। সেদিন আমি বুঝলাম আমি তাদের কাছে কেবলই স্টাফ। তবু আমি ঝগড়া করিনি, আওয়াজ তুলিনি। আমি প্রতিবার রান্না করেছি, বিল দিয়েছি, ঘরের মেইনটেনেন্স দেখেছি, তাদের ফর্ম পূরণ করেছি, লোনের কাগজপত্র বুঝিয়েছি, আর তাদের ছোট ছোট চাহিদা মিটিয়েছি। কারণ আমি সেই মানুষদের একজন ছিলাম যারা মনে করে যে পরিবারের শান্তি শৃঙ্খলাই সবচেয়ে বড় জয়। কিন্তু শান্তি তখনই ভালো যতক্ষণ না তা আপনার আত্মার মূল্য কমিয়ে দেয়। আমার ঘরে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। আমার স্বামী এবং সন্তানরা সবসময় টাকা নিয়ে চিন্তিত থাকত, কিন্তু আমার দিকে কখনো তাকাত না, যেন টাকা হাওয়া থেকে আসে, যেন আমার ওভারটাইম, নাইট শিফট, ফিল্ড কল সব নিজে নিজেই হয়ে যায়। একবার আরফ বলেছিল, মাম্মি, কোচিংয়ের জন্য ৫,০০০ টাকা লাগবে, আমি জানি তোমার জন্য কঠিন হবে। তার চেহারায় সেই দয়া ছিল যা মানুষ দুর্বলদের প্রতি দেখায়। আমি সেই মুহূর্তেই ইউপিআই দিয়ে টাকা পাঠিয়ে দিলাম। সে বলল না এত তাড়াতাড়ি কিভাবে, শুধু থ্যাংক ইউ লিখল আর চলে গেল। নন্দিনীর ল্যাপটপ দরকার ছিল। সে প্রথমে মামার কাছে, তারপর মাসির কাছে, তারপর এক বান্ধবীর বাবার কাছে জিজ্ঞেস করল। সবাই না করে দিল। তারপর সে আমার কাছে এলো, মাম্মি, তোমার সিবিল তো ভালো, ইএমআইতে হয়ে যাবে। আমি এক মুহূর্ত তার চোখের দিকে তাকালাম। সে আমার দিক থেকে চোখ সরিয়ে নিল। সে জানত আমি তার শেষ ভরসা। কপিলেরও একই অবস্থা। সে আমার সামনে কখনো খরচের আলোচনা করত না, কিন্তু ফোনে তার বোনকে বলতো, শৈলজার কোনো অ্যাম্বিশন নেই, সরকারি চাকরিতে আটকে আছে, আমি তো ভেবেছিলাম বিজনেস করবে। আমি শুনতাম, কখনো বলিনি যে সরকারি চাকরি মানে আটকে থাকা নয়। এটা সেই শহরের মেরুদণ্ড যেখানে প্রতি মিনিটে বিদ্যুৎ লাগে,
কিন্তু কেউ বিদ্যুৎওয়ালির সম্মান করে না। আমি এটাও কখনো বলিনি যে অ্যাম্বিশন শুধু স্যুট বুট, মিটিং আর ইনস্টাগ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অ্যাম্বিশন কখনো কখনো নীরবে ফাইলের ভেতরে ব্যাংক স্টেটমেন্টের কোনায় লেখা থাকে। আর সেটাই আমি লিখছিলাম। অনেক আগে আমি একটা নিয়ম করেছিলাম। ঘরের খরচের বাইরে আমার আয়ের একটা অংশ সব সময় আমার নামে থাকবে। কেন? কারণ আশেপাশে অনেক নারীকে ভেঙে পড়তে দেখেছিলাম। কারোর স্বামী হঠাৎ করে অন্য জীবন শুরু করে, কারোর সন্তান বড় হয়ে তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, কারোর রোগবালাই হয় আর পরিবার তাকে বোঝা ভাবতে শুরু করে। আমাদের সমাজে বিশেষ করে 40 ও 50 ঊর্ধ্ব বয়সী নারীদের জন্য সবচেয়ে বড় ভুল ধারণা এটাই, আমি সব দিয়ে দিলে সবাই আমার সাথে থাকবে। কিন্তু বাস্তবে তেমনটা হয় না। সম্পর্ক স্বাদ দেয় না, স্বাদ দেয় আপনার সীমা। এই জন্যেই আমি আমার পরিকল্পনার প্রক্রিয়া শুরু করেছিলাম। প্রথম পদক্ষেপটা খুব বড় ছিল না, না আরডি না এফডি। আমি একজন সিএর সাথে দেখা করলাম এবং আমার স্বাধীন আর্থিক ফোল্ডার তৈরি করলাম। তাতে শুধু 3টে জিনিস ছিল: আমার স্যালারি স্লিপ, আমার ইপিএফের বিস্তারিত কাগজপত্র এবং একটা ছোট ডায়েরি, যেখানে আমি প্রতিটা ওভারটাইম এবং প্রতিটা অতিরিক্ত পেমেন্টের হিসাব লিখে রাখতাম। সেই ডায়েরিটা আমি ঘরে রাখিনি, কারণ কপিলের একটা স্বভাব ছিল, সে কৌতূহলকেই ভালোবাসা মনে করত। কি দেখছ বলে জিজ্ঞেস করত এবং তারপর নিজেই দেখতে শুরু করত। আমি ফোল্ডারটা অফিসের লকারে রেখে দিলাম। তারপর ধীরে ধীরে আমি শুধু টাকা জমাইনি, সেটাকে কাজে লাগিয়েছি। শুরুতে আমি নয়ডা, গ্রেটার নয়ডা বা কোনো ফ্যান্সি জায়গা বেছে নিইনি। গাজিয়াবাদের একটা পুরনো কলোনিতে ছোট একটা 1 বিএইচকে ফ্ল্যাট নিলাম, যেখানে ভাড়া কম ছিল কিন্তু ঘর কখনো খালি পড়ে থাকত না। আমি নিজে গিয়ে রং করালাম, প্লাম্বার ডাকলাম, সুইচবোর্ড বদলালাম, আর যখন প্রথম ভাড়াটে এলো তখন সে আমাকে ম্যাডামজি বলে ডাকল। ওই শব্দটা আমার কাছে নতুন রুটির মতো ছিল। আমার ঘরে কেউ আমাকে ম্যাডাম ডাকত না। ভাড়াটে বলল, ম্যাডাম, জলের ট্যাঙ্কের ঢাকনাটা একটু ঠিক করে দিন। আর পরের দিন আমি ঢাকনাটা ঠিক করে দিলে সে বলল, আপনি খুব রেসপন্সিবল। মনে মনে আমি বললাম, বাহ, যে দায়িত্ব আমার আপনজনরা দেখতে পায় না তা অচেনা মানুষ দেখতে পায়। তারপর দ্বিতীয় পদক্ষেপ এলো, তারপর তৃতীয়। আমি কাউকে কিচ্ছু বলিনি। কপিল ভাবতে থাকলো যে আমি শুধু ওভারটাইম করে ক্লান্ত হচ্ছি, ছেলেমেয়েরা ভাবতে থাকলো যে আমি সরকারি চাকরিতে আটকে আছি, আর আমি আমার নীরবতার আড়ালে আমার ভবিষ্যৎ গড়ে তুলছিলাম। 2024 সালের গরমে আমি প্রথমবার স্পষ্টভাবে দেখতে পেলাম যে ঘরে কিছু একটা বদলাচ্ছে। কপিল হঠাৎ করে জিমে যেতে শুরু করল। নতুন ঘড়ি, নতুন পারফিউম আর ফোন সবসময় উল্টো করে রেখে হাঁটা। আগে সে আমার সাথে কথা বলতে বলতে হাসত, এখন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে। আমি জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি শিখেছিলাম প্রশ্ন করে সত্য পাওয়া যায় না, সত্য জোগাড় করে পেতে হয়। একদিন ক্রেডিট কার্ডে একটা খরচ দেখলাম, একটা দামি ক্যাফে, 2জন মানুষের বিল। সেদিন কপিল বলেছিল অফিসে মিটিং আছে। সেই রাতে আমি ঝগড়া করিনি, শুধু মনে মনে একটা তালিকা বানালাম, কোন কোন জিনিস আমার নামে আছে, কোনগুলো জয়েন্ট, কোথায় নমিনেশন ভুল আছে, কোথায় ভুল ব্যক্তি অ্যাক্সেস পেতে পারে। মধ্যবয়সী এবং 50+ বয়সীদের জন্য এই জিনিসগুলো ধাক্কা দেওয়ার মতো, কারণ ঘরবাড়িগুলোর সবচেয়ে বেশি ক্ষতি জয়েন্ট শব্দটার কারণেই হয়। জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট প্রপার্টি, জয়েন্ট ডিসিশন, জয়েন্ট কন্ট্রোল, আর শেষে যখন জয়েন্ট ভেঙে যায় তখন একজন মানুষ একা পড়ে থাকে। আমাকে একা থাকতে হতো না। এরই মধ্যে আরাভ এবং নন্দিনীও বদলে গেল। দুজনেই হঠাৎ করে জিজ্ঞেস করতে শুরু করল, মাম্মি, তোমার ফিউচার প্ল্যান কি? এই প্রশ্ন শুনে মানুষ খুশি হয়, ভাবে ছেলেমেয়েদের চিন্তা আছে, কিন্তু তাদের প্রশ্নে আমার জন্য চিন্তা ছিল না, হিসাব নিকাশ দেখতে পাচ্ছিলাম। একদিন আরব বলল, মাম্মি, রিটায়ারমেন্টের পর তোমার বিশ্রাম দরকার, সম্ভবত ঘরটা ছোট করে ফেলা উচিত। নন্দিনী বলল, হ্যাঁ, আর সোসাইটিতে সবাই আপগ্রেড করছে। আমি প্রথমবার তাদের দিকে ভালো করে তাকালাম। তারা আমার বিশ্রামের কথা বলছিল না, আমার সম্পত্তির কথা বলছিল। আর আমি বুঝতে পারলাম কপিল একা নয়, এই প্ল্যান ঘরে মিলেমিশে তৈরি হচ্ছে। এই জন্যই যখন বিভাগ আমার অবসর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করল আর কপিল নিজে থেকে এগিয়ে এসে বলল যে সে এটা অর্গানাইজ করবে, তখন আমার ভেতরে একটা সতর্ক ঘণ্টি বেজে উঠল। কপিল কখনো আমার জন্য কিছু অর্গানাইজ করেনি, আজ হঠাৎ করে সে এত ভালো হয়ে গেল কেন? আমি রাজি হলাম, কারণ যখন কেউ আপনাকে ফেলে দেওয়ার জন্য মঞ্চ তৈরি করে তখন সেই মঞ্চই সত্য তুলে ধরার জন্য সবচেয়ে ভালো জায়গা হয়। হলে আমার সুপারভাইজার ভাষণ শুরু করলেন। সৈয়াজাজি 31 বছরে একটাও বড় সেফটি ভায়োলেশন হতে দেননি। হাততালি বাজছিল।
আমার ইউনিয়নের পুরনো সাথীরা চোখে গর্ব নিয়ে বসেছিল, আর আমার নিজের ছেলেমেয়েরাই পেছনের সারিতে বসে ফোনে কিছু একটা টাইপ করছিল। কপিল সামনের সারিতে সাদা শার্ট পরে এমন একটা চেহারা করে বসেছিল যেন সে একজন ভুক্তভোগী যে আমার চাকরি সহ্য করে এসছে। আমাকে মালা পরিয়ে দেওয়া হলো, শাল পরিয়ে দেওয়া হলো, হাতে মোমেন্টো এলো, ছবি তোলা হলো। আমি ক্যামেরার দিকে তাকালাম না, আমি আমার সন্তানদের দিকে তাকালাম। সেই মুহূর্তে আরব এমনভাবে হাততালি দিল যেন একটা আনুষ্ঠানিকতা পূর্ণ হল। নন্দিনী ফিসফিস করে বলল, এবার স্পিচের অংশ আসবে। আর তারপর সেটাই ঘটল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। মাইক কপিলের হাতে গেল, সে হেসে বলল, সবাইকে ধন্যবাদ, শৈলজা অনেক পরিশ্রম করেছে, কিন্তু এখন আমাদেরও আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের কথা ভাবা উচিত। আমি তার শব্দগুলো লক্ষ্য করলাম, আমাদের এবং পরবর্তী অধ্যায়। বিচ্ছেদকে সভ্য বানানোর জন্যই এই ভাষা ব্যবহার করা হয়। হলে ফিসফিসানি শুরু হল। কপিল পকেট থেকে একটা মোটা খাম বের করল। চেহারায় সেই তৃপ্তির ভাব যেন আজ সে জিততে চলেছে। সে বলল, শৈলজা, তুমি এত বছর কাজ করেছ, এখন তোমার স্বাধীনতা দরকার, আর আমারও। সে খামটা আমার দিকে বাড়িয়ে দিল, এটা তোমার জন্য। আমি খামটা হাতে নিলাম। পুরো হল একদম শান্ত। আমার 2 সন্তান উঠে দাঁড়ালো, যেন আগে থেকেই ঠিক করা ছিল যে কখন দাঁড়াতে হবে। আরব জোরে বলে উঠল, গুড, ফাইনালি। আর নন্দিনী হাসতে হাসতে হাততালি দিচ্ছিল, যেন এটা কোনো সম্মাননা অনুষ্ঠান নয়, বরং ছুটির ঘোষণা। কপিল ধীর কিন্তু স্পষ্ট শব্দে বলল, এটা ডিভোর্স নোটিস, আমি ফাইল করেছি। আমার হাতে খামটা ছিল, কানে হাততালির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই হাততালি আমার জন্য ছিল না, সেটা আমার ভেঙে পড়ার জন্য ছিল। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম, আর তারপর আমি সেটাই করলাম যা কেউ আশা করেনি। আমি হাসলাম, একদম সত্যিকারের হাসি। আমি খামটা খুললাম, প্রথম লাইনটে পড়লাম, তারপর সেটা খুব শান্তভাবে বন্ধ করে দিলাম এবং আমার চেয়ারের পাশে রাখা ব্যাগ থেকে দ্বিতীয় একটা খাম বের করলাম, আমার খাম। আমি মাইকের কাছে গেলাম, কপিলের ঠিক সামনে দাঁড়ালাম এবং এত শান্ত স্বরে বললাম যে পুরো হল শুনতে পাবে, ঠিক আছে কপিল, এবার আমার পালা। কপিলের মুখের রং বদলে গেল, আরবের আঙুল ফোনের ওপর থেমে গেল, নন্দিনীর হাসি থমকে গেল। আর যেই আমি আমার খামটা খোলার জন্য আঙুল ঢোকালাম, অমনি পকেটে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। একটা মেসেজ, সেই নাম্বার থেকে, যা আমি কখনো সেভ করিনি। আমি স্ক্রিনের দিকে তাকালাম না, শুধু মেসেজের প্রথম শব্দটা দেখতে পেলাম, ম্যাডাম। আর আমার ভেতরের নিস্তব্ধতা হঠাৎ করে আরও গভীর হয়ে গেল। ফোনের কম্পর হাতের শিরায় নেমে এলো। আমি মাইকের সামনে দাঁড়িয়েছিলাম, এক হাতে আমার খাম, অন্য হাত পকেটের কাছে, যেখানে ফোনটা কাঁপছিল। স্ক্রিনে শুধু একটা শব্দ জলজল করছিল, ম্যাডাম, আর নিচে একটা অসম্পূর্ণ বাক্য, যেন কেউ তাড়াহুড়ো করে পাঠিয়েছে। কপিল আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কোনো ভুল করতে চলেছি। আমার 2 সন্তান আর হাততালি দিচ্ছিল না, তারা অপেক্ষা করছিল যে আমি কাঁদব, চিৎকার করব বা পালিয়ে যাব। আমি না কাঁদলাম, না চিৎকার করলাম, না পালালাম। আমি শুধু 1 সেকেন্ডের জন্য সেখানে গেলাম, যেখানে গত 1 বছর ধরে আমি নিজের জন্য একটা নিয়ম তৈরি করেছিলাম। হৃদয় যখন দ্রুত ধড়ফড় করতে শুরু করবে, তখন আগে মস্তিষ্ক ব্যবহার করতে হবে। আমি ফোনটা বের করে স্ক্রিন উল্টো করে রাখলাম, কিন্তু লক আমি এমনভাবে সেট করেছিলাম যে নোটিফিকেশন পুরো দেখা যায় না, শুধু ওই প্রথম শব্দটা। আমি ফোনটা আবার পকেটে রেখে দিলাম, কাউকে কোনো ইশারা না করেই, কারণ আমি যদি ওই মেসেজের কোনো প্রতিক্রিয়া দেখাতাম, তাহলে কপিল বুঝে যেত যে তৃতীয় কোনো খেলোয়াড় মাঠে নেমেছে, আর আমি সেটা তাকে বুঝতে দিতে চাইনি। মাইক আমার সামনে ছিল, পুরো হল শ্বাস আটকে বসেছিল। আমি আমার খামটা খুললাম, ধীরে ধীরে, যেন এটা কোনো পাল্টা আক্রমণ নয়, বরং একটা সাধারণ আনুষ্ঠানিক কাগজ। মানুষ প্রায়ই ভুল করে, তারা প্রতিশোধ দেখাতে চায়। আমাকে প্রতিশোধ দেখাতে হতো না, আমাকে শুধু সত্য দেখাতে হতো। আমি কাগজটা বের করে এক নজর তাকালাম, তারপর মাইকের দিকে ঝুঁকে বললাম, সর্বপ্রথম আজ এখানে আসার জন্য ধন্যবাদ, এবং কপিল, তোমার এই ঘোষণাটা খুব ক্রিয়েটিভ। হলের কিছু মানুষ অস্বস্তি নিয়ে হাসল। কপিল মুখে নিষ্পাপ হওয়ার মুখোশ পরে নিল। আমি শুধু সততা চাই, সে বলল। আমি মাথা নাড়লাম। সততা খুব ভালো জিনিস, আমি বললাম, কিন্তু সততার মানে এই নয় যে কারোর সম্মান মঞ্চে রেখে দিয়ে হাততালি বাজানো। আমি থামলাম না, আমি সেটাই করলাম যেটা আমি ফিল্ডে করে আসছিলাম। লাইন ছিঁড়ে গেলে প্রথমে সবার মনোযোগ নিরাপত্তার দিকে সরাতে হয়, একটি দিকে নজর দিতে নেই। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, এই অনুষ্ঠান আমার অবসরের, আমার অপমানের নয়। আর যদি কারোর মনে হয়
যে অবসরের পর একজন নারীকে দুর্বল ভেবে তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যাবে, তাহলে আজ তারা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাবে। আমার কথাগুলো কোনো ভাষণ ছিল না, সেটা ছিল একটা সতর্কবাণী, শান্ত এবং স্পষ্ট। আমি কাগজটা ওপরে তুললাম না, কারণ কাগজ দেখালে মানুষের নজর কাগজের দিকে চলে যায়, মূল বিষয়ের দিকে নয়। আমি বললাম, কপিল আমাকে যে নোটিশ দিয়েছে সেটা তার মর্জি, কিন্তু আমার কাছেও কিছু কাগজপত্র আছে, এবং এই কাগজপত্রগুলো আজকের তারিখ থেকে আমার জীবন নয়, বরং আমার সিদ্ধান্তগুলো প্রমাণ করবে। কপিলের কপালে ঘাম চকচক করে উঠল। আরব কিছু টাইপ করার চেষ্টা করতেই আমি তার দিকে তাকালাম। আমার চোখের একটা দৃষ্টিতেই অনেক কিছু বলার ক্ষমতা আছে, কারণ চাকরিতে আমি শিখেছিলাম ভিড়ের মধ্যে আওয়াজ নয়, দৃষ্টি কাজ করে। আরব থেমে গেল, নন্দিনীর আঙুলগুলোও জমে গেল। আমি মাইকের কাছে আঙুল স্থির রেখে বললাম, প্রথম কথা, কাগজে সই করে কাউকে নিজের জীবন দিয়ে দেবেন না, এবং দ্বিতীয় কথা, মানুষ নমিনিকে ওয়ারিশ মনে করে, এই ভুল ধারণাটা খুব দামি প্রমাণিত হয়। ভিড়ের মধ্যে কিছু বয়স্ক মানুষ মাথা নাড়লেন, যেন তাদের পুরনো কোনো কথা মনে পড়ে গেল। আমি এগিয়ে চললাম। আমার চাকরির কারণে আমি হাজারো ঘরের বিবাদ দেখেছি, মিটারের নয়, টাকার। আর সবচেয়ে বেশি বিবাদ তখনই হয় যখন মানুষ ভাবে ব্যাংকে যে নমিনি আছে সেই আইন অনুযায়ী মালিক, কিন্তু তা নয়। এ কথা বলে আমি ব্যাগ থেকে একটা ছোট, একদম সাধারণ ফোল্ডার বের করলাম। না কোনো লোগো, না কোনো লেখা, শুধু একটা সাধারণ ফোল্ডার, আর সেটা আমার কাছে রাখলাম। কপিল মাঝখানেই বলে উঠল, এখানে লেকচার দিও না শৈলজা, বিষয়টা সোজা, আমরা আলাদা হচ্ছি। আমি খুব শান্তভাবে তার দিকে তাকালাম। হ্যাঁ, অবশ্যই, আমি বললাম। আমিও সোজাসাপটা কথাই বলছি, আর সোজাসাপটা কথা হলো, আলাদা হওয়ার জন্য নিয়ম থাকে, আর নিয়মের মধ্যে সবচেয়ে আগে আসে সম্মান এবং প্রক্রিয়া। তারপর আমি দর্শকদের দিকে ঘুরে বললাম, কপিল আজ যা করেছে তার উদ্দেশ্য ছিল আমাকে ভেঙে দেওয়া, আমি যেন ভয় পেয়ে ভুল কোনো পদক্ষেপ নিই। কিন্তু আমি কখনো ভয় পেয়ে লাইনে হাত দিইনি, আর আজও দেব না। আমি বুঝতে পারছিলাম যে মানুষ এখন আবেগের দিক থেকে আমার পক্ষে আসতে শুরু করেছে, কিন্তু আবেগ যথেষ্ট নয়। ভারতীয় দর্শকদের লজিকও লাগে, বিশেষ করে মধ্যবয়সী এবং 25+ বয়সীদের, যারা ঘর, সম্পত্তি এবং সন্তানদের ভবিষ্যৎ বোঝে। আমি বললাম, এবার তৃতীয় কথা, জয়েন্ট অ্যাকাউন্ট। স্বামী বা স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্টে থাকা মানেই যে প্রতিটি পয়সা আপনাদের দুজনের, এর অর্থ তা নয়। এর অর্থ শুধু এটাই যে অ্যাক্সেস জয়েন্ট থাকে, আর সম্পর্কে যখন সম্মান মরে যায় তখন অ্যাক্সেসের অপব্যবহার সবচেয়ে আগে হয়। কপিল রাগে চেয়ার পিছনে ঠেলে দিল। কি বলতে চাও তুমি? সে বলল। আমি কিচ্ছু করলাম না। আমি হাসতে হাসতে বললাম, সেই ছোট হাসি যা আমি বছরের পর বছর ধরে শিখেছিলাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে যা কিছু হয়েছে তা আজ হয়নি, অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তারপর আমি আমার খামটা কপিলের দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু তার হাতে দিলাম না, মঞ্চের নিচে রাখা টেবিলের উপর রাখলাম, যেন কোনো প্রমাণ রেখে দিলাম। এটা কি? কপিল জিজ্ঞেস করল। আমি বললাম, এটা সেই নোটিশ যা আমার আইনজীবী তৈরি করেছেন, এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সুরক্ষার অনুরোধ। আমার সম্মতি ছাড়া কোনো ব্যাংক লকার, বিনিয়োগ বা সম্পত্তির ওপর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। হলে চাঞ্চল্য ছড়ালো, ফিসফিসানি শুরু হলো। আরে, এটা তো সিরিয়াস হয়ে গেল। কপিল তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, কোন আইনজীবী, কখন? আমি তাকে ওখানেই থামিয়ে দিলাম। এটাই তো তুমি আন্ডার এস্টিমেট করেছ কপিল। আমি বললাম, তুমি ভাবতে থেকেছ আমি শুধু চুপচাপ আছি, কিন্তু তুমি বুঝতেই পারোনি যে শান্ত মানুষরা প্রস্তুতি নেয়। তারপর আমি প্রথমবার পকেট থেকে ফোন বের করলাম, স্ক্রিনটা নিচের দিকে যাতে কেউ দেখতে না পায় সেভাবে আনলক করে ওই মেসেজটাই খুললাম যা ম্যাডাম দিয়ে শুরু হয়েছিল। মেসেজ পাঠানো ব্যক্তিটি ছিল সেই ভাড়াটে যে 1 বছর আগে আমাকে ম্যাডামজি বলেছিল, আর সামনে যা লেখা ছিল তা আমার পুরো পরিকল্পনাকে সঠিক সময় দিয়ে দিয়েছিল। ম্যাডাম, আজ আপনার ঘরের বাইরে 2 জন লোক এসেছিল, বলছিল যে ফ্ল্যাটের চাবি বদলাতে হবে, মালিক বলেছে। আমি বললাম, মালিক তো আপনি। ওরা ঘাবড়ে গেল, বলল ভুল ঠিকানা। কিন্তু ম্যাডাম, ওদের হাতে একটা ফাইল ছিল, আর একজন বলছিল আজই করে নিতে হবে, কাল দেরি হয়ে যাবে। আমি মেসেজটা পড়ে ফোনটা আবার বন্ধ করলাম। শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কপিল শুধু আমাকে মঞ্চে ছোট করার প্ল্যান করেনি, আমার অনুপস্থিতিতে সে আমার লুকিয়ে রাখা ফ্ল্যাট পর্যন্ত পৌঁছনোর চেষ্টাও করে বসেছিল। এর মানে হলো, হয় সে কিছু জানতে পেরেছিল, অথবা সে আন্দাজ করে চেষ্টা করেছিল। 2 পরিস্থিতিতেই বিপদ ছিল। ওই মেসেজটা সম্পর্কে আমি মাইকে কিচ্ছু বললাম না, এই বিষয়টা আমি ভিড়ের মধ্যে ফাঁস করতে চাইনি। ওটা ছিল আমার ব্যক্তিগত সতর্কবার্তা। আমি নিজেকে সামলে নিলাম এবং বললাম, কপিল, আজ তুমি যা করেছ সেটা তোমার পছন্দ,
কিন্তু এখন থেকে সামনের প্রতিটি জিনিস রেকর্ডে থাকবে, যে কোনো ফোন কল, যে কোনো হুমকি, যে কোনো চাপ। আর তারপর আমি প্রথমবার আমার 2 সন্তানের কথা উল্লেখ করলাম, রেগে গিয়ে নয়। বাচ্চারা, আজ আমি তোমাদের সামনে একটাই কথা বলতে চাই। আজ তোমরা হাততালি দিয়েছ, হয়তো তোমরা ভেবেছ তোমাদের মায়ের সম্মান শেষ, কিন্তু মনে রেখো, মায়ের সম্মান স্বামী দেয় না, সন্তানরা দেয় না, সমাজ দেয় না। মা নিজেই নিজের সম্মান তৈরি করে, আর আমি সেটা তৈরি করে রেখেছি। নন্দিনীর চোখে প্রথমবার একটা ঝলক দেখতে পেলাম, কিন্তু সেটা গর্বের ছিল না, ভয়ের ছিল। আরাবের চেহারায় রাগ আর বিভ্রান্তি মিলে মিশেছিল, যেন সে ঠিক করতে পারছিল না যে সে কোন দলে আছে। আমি আরও বললাম, আর একটা শিক্ষা, যে তোমাকে জনসামক্ষে ভেঙে ফেলার চেষ্টা করে, সে তোমাকে ব্যক্তিগতভাবে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে চায়। আজ আমি একটাও ভুল সিদ্ধান্ত নেব না। আমি মঞ্চ থেকে নামার জন্য পা বাড়ালাম, তখনই আমার সুপারভাইজার আস্তে করে বললেন, শৈলজাজি, গলায় দুশ্চিন্তা ছিল, সম্মাননাটা কি আপনি চাইবেন? আমি হাত তুলে তাকে থামালাম। ধন্যবাদ, আমি বললাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিক্ষাটা সবার জন্য। আমি মঞ্চ থেকে নেমে সোজা সেই টেবিলটার দিকে গেলাম যেখানে সম্মাননার মোমেন্টোটা রাখা ছিল। আমি মোমেন্টোটা তুললাম। ওটা শুধু একটা ধাতুর টুকরো ছিল, কিন্তু আমার কাছে ওটা 31 বছরের প্রমাণ ছিল। আমি কখনো ভিড়ে নয়, কাজে জিতেছি। আমি মোমেন্টোটা ব্যাগে রাখলাম, আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলাম। হলের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে বললাম, প্লিজ, এই মুহূর্তে কেউ ভেতরে বা বাইরে যাবে না, আর যদি কাউকে বাইরে যেতে হয় তবে তাদের ভিডিও রেকর্ডিং হতে দিন। গার্ড আমার চোখে সেই পুরনো সরকারি কড়া শাসন চিনতে পারল এবং মাথা নাড়ল। কপিল চমকে উঠল, এসব কি করছো? সে চিৎকার করার চেষ্টা করল। আমি শান্ত স্বরে বললাম, গোলমাল করো না। আজ তুমি এই জায়গাটা বেছে নিয়েছ, তাই নিয়মও এখানকারই মানতে হবে। আমার গলার স্বরে এমন কিছু একটা ছিল যে কপিলের গলা আটকে গেল। মানুষ ভাবে শক্তি আওয়াজে থাকে, না, শক্তি থাকে নিয়ন্ত্রণে। আর আজ নিয়ন্ত্রণ আমার হাতে ছিল। হলের একপাশে থাকা সেই ফাঁকা জায়গাটার দিকে গেলাম যেখানে কোলাহল একটু কম ছিল। সেখানেই আমার আইনজীবী শ্রুতি মালহোত্রা আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তাকে ডাকিনি, সে নিজেই এসেছিল, কারণ আমরা আগেই ঠিক করেছিলাম যে কপিল যদি কোনো স্টান্ট করে তাহলে আমি একা থাকব না। আমার আইনজীবীর চেহারায় কোনো কঠোরতা ছিল না, কিন্তু চোখ ছিল ভীষণ স্পষ্ট। আমাকে দেখেই সে বলল, ম্যাডাম, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি রিয়্যাক্ট করেননি, আপনি ফ্রেম সেট করেছেন। আমি আস্তে করে বললাম, এবার ওই মেসেজ, আর তাকে ফোনটা দেখালাম, কাউকে না দেখতে দিয়ে। সে পড়ল, তারপর আমার দিকে তাকালো। ওরা প্রপার্টি অ্যাক্সেস করার চেষ্টা করেছে, সে বলল। এর মানে ওরা আপনার অ্যাসেট ম্যাপ পর্যন্ত পৌঁছে গেছে, অথবা ট্রায়াল অ্যান্ড এরার করছে। আমার হাত আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আমার ব্যাংক লকার? শ্রুতি সাথে সাথে বলল, আপনার লকার কার নামে আছে? জয়েন্ট। আমি মাথা নাড়লাম, না, সিঙ্গেল। নমিনি আছে। আমি থামলাম, ওই শব্দটা গলায় আটকে গেল। শ্রুতি আমার চোখের দিকে তাকালো। নমিনি কে? সে জিজ্ঞেস করল। আমি এক মুহূর্ত শান্ত থাকলাম, কারণ সত্য বলতে গেলে কষ্ট হয়। আমি আস্তে করে বললাম, আরাফ। শ্রুতির চেহারা কঠোর হল না, সে শুধু গম্ভীর হল। ম্যাডাম, সে বলল, এটাই সবচেয়ে বড় ভুল হয়। সন্তানকে নমিনি বানানোতে কোনো দোষ নেই, কিন্তু ঘরের সমীকরণ বদলে গেলে নমিনি আপনার সুরক্ষা কবচ থাকে না, সে আপনার বিরুদ্ধে চাবি হয়ে যেতে পারে। নমিনি মালিক নয়, কিন্তু সে অ্যাক্সেসের দিকে যাওয়ার রাস্তা খুলে দেয়। আমারই কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগল। আমি একটু আগেই মঞ্চে মানুষকে এই কথাই বলেছিলাম, আর এখন সেই সত্যটাই আমার জীবনে সামনে এসে দাঁড়িয়েছে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমি ওকে নমিনি করেছিলাম কারণ, বাক্যটা শেষ হল না, কারণ ভালোবাসা ছিল না, ভয় ছিল। কিছু হয়ে গেলে যেন ছেলের কোনো কষ্ট না হয়। এটাই সেই পুরনো ভুল যা 50 ঊর্ধ্ব নারীরা করে থাকেন, নিজের সুরক্ষার চেয়ে সন্তানদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া। শ্রুতি বলল, এখন অবিলম্বে 3টি কাজ করতে হবে। প্রথম, ব্যাংকের লিখিত ফ্রিজ রিকোয়েস্ট। দ্বিতীয়, সম্পত্তির তালিকা এবং প্রমাণ নিরাপদ স্থানে। তৃতীয়, ঘরে গিয়ে বাচ্চাদের ডিভাইসের ওটিপি রিসিভ করা। মনে রাখবেন, ওটিপি। ওটিপি বলতেই আমার মাথায় বিদ্যুৎ চমকে উঠল। গত মাসে ব্যাংকের ফোন এসেছিল, কেওয়াইসি আপডেট করতে হবে, আর আরফ বলেছিল, মাম্মি, আমি করে দিচ্ছি, তুমি বিজি থাকো। আমি তাকে থামাইনি, শুধু ঠিক আছে বলেছিলাম। সেদিন আরফ আমার দিকে তাকায়নি, ফোন নিয়েছিল আর হয়ে গেছে বলেছিল। বুকটা জোরে ধরভর করে উঠল। কেওয়াইসি এর নাম করে সে কি আমার ব্যাংকিং অ্যাক্সেস নিজের নাম্বারে লিঙ্ক করে নিয়েছে? আমি এখনই ব্যাংকের অ্যাপ খুললাম। লগইন ওটিপি আমার ফোনেই এলো। ঠিক আছে, কিন্তু এটা চিরস্থায়ী সুরক্ষা ছিল না। আমি শ্রুতিকে বললাম, আমি এখনই ব্যাংকে কল করছি। সে মাথা নাড়ল,
হ্যাঁ, আর আজ আপনি ঘরে একা যাবেন না। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে নিচু স্বরে বলল, আজ ওরা আপনাকে জনসমক্ষে কোণঠাসা করেছে। পরবর্তী পদক্ষেপ হবে ব্যক্তিগত চাপ, আর চাপের মুখে মানুষের কাছ থেকে সই করিয়ে নেওয়া হয়। সে ঠিকই বলেছিল। আমি জীবনে এটা অনেকবার দেখেছি। নারীকে দুর্বল দেখানোর জন্য প্রথমে তাকে একা করে দেওয়া হয়। তারপর পরিবার আবেগগত আক্রমণ করে। মা তুমি, বুঝে নাও, স্ত্রী তুমি, অ্যাডজাস্ট করো, লোকে কি বলবে, বয়স হয়েছে। এই সব অস্ত্র একটাই দিকে চলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। আমি আবার হলের মাঝখানে গেলাম। কপিল তখনও দাঁড়িয়েছিল, মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কোনো ভুল করেনি। তার আওয়াজ ভাঙা ভাঙা টুকরোর মতো শোনাচ্ছিল। মানুষ পুরোটা শুনছিল না, কারণ তাদের সামনে নতুন একটা গল্প খুলে গিয়েছিল। যে নারীকে তারা সরকারি চাকরিবালি মনে করত, সে এখন নিজের ঘরে সিস্টেম তৈরি করে দাঁড়িয়েছিল। আমি ছেলে মেয়েদের কাছে গেলাম। আরাফ মুখে সেই পুরনো স্মার্ট হাসি আনার চেষ্টা করল। মাম্মি, এসব কি হচ্ছিল? যেন গণ্ডগোলটা আমিই করেছি। নন্দিনী কিছুই বলল না, শুধু ঠোঁট কামড়ে ধরল। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আরাফ, তুমি আমার ব্যাংক বা কেওয়াইসি নিয়ে কিছু করেছ? তার চেহারা 1 সেকেন্ডের জন্য ভারী হয়ে গেল, ওই যে মাইক্রোসেকেন্ড যাতে সত্য বেরিয়ে আসে। সে সাথে সাথেই বলল, না মাম্মি, আমি তো শুধু সাহায্য করেছিলাম, তুমি বিজি থাকো। কি আপডেট করেছ? আমি জিজ্ঞেস করলাম। সে চোখ এড়িয়ে বলল, ঠিকানা ইত্যাদি। নন্দিনী হঠাৎ করে বলল, মাম্মি প্লিজ এখন এখানে না। আমি তার দিকে তাকালাম। এখন এখানেই, আমি বললাম, কারণ আজ তোমরাই এটা এখানে এনেছ। তারপর আমি সেই কথাটা বললাম যা কয়েক মাস ধরে ভেতরে জমেছিল। তোমরা দুজন আমার সম্মানকে ইভেন্ট মনে করো, কিন্তু এটা আমার জীবন। আরব রেগে গিয়ে বলল, তুমি সবসময় ভিকটিম সাজো, বাবা খুশি না, আমরাও খুশি না। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, কিসের জন্য খুশি না? সে বলল, আমাদের বন্ধুদের বাবা মায়েরা সবাই মডার্ন, তুমি সবসময় রিজিড। আমি তার চোখের দিকে তাকালাম। রিজিড? আমি বললাম, রিজিড সে হয় যে সত্যের ওপর দাঁড়িয়ে থাকে। আর ফ্লেক্সিবল সে যে সুবিধা অনুযায়ী সম্পর্ক বদলায়। আরব দাঁত কিরমির করল। নন্দিনী আস্তে করে বলল, মাম্মি, আমরা শুধু স্টেবিলিটি চাই। আমি তাকে থামালাম না, জিজ্ঞেস করলাম, স্টেবিলিটি মানে কি? সে বলল, সমাজে ইমেজ, রেসপেক্টেবল ফ্যামিলি। আমি হালকা হাসলাম। এবার বুঝেছি, আমি বললাম, তোমাদের মা চাই না, তোমাদের রেসপেক্টেবল পোস্টার চাই। নন্দিনীর চেহারায় স্পষ্ট ফুটে উঠল, কিন্তু কষ্ট ছাড়া সত্য হজম হয় না। আমি আরও বললাম, আর কপিল, তুমি ডিভোর্স ফাইল করেছ, ঠিক আছে, কিন্তু আমার রিটায়ারমেন্টের দিনেই কেন? কপিল মেকি শান্ত স্বরে বলল, সবার সামনে স্পষ্টতা পাওয়ার জন্য। আমি বললাম, না, আমাকে ভয় দেখানোর জন্য। আমি যেন তোমার ইচ্ছে মতো চলি। আমি এক পা এগিয়ে গেলাম। তুমি চেয়েছিলে আমি এই হট্টগোলের মধ্যে তোমার কাগজে সই করে দিই, অথবা ঘরে গিয়ে তোমার কথা মেনে নিই, অথবা সেটেলমেন্টে রাজি হয়ে যাই। কপিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি নিশ্চিত হলাম আমি সঠিক দিকে এগোচ্ছি। আমি পিছিয়ে গেলাম না। তোমার আসল দাবি কি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কিছু না, শুধু আলাদা হতে চাই। আমি মাথা নাড়লাম। মিথ্যা, আমি বললাম। আলাদা হওয়ার জন্য এত ড্রামা লাগে না। হলের নিস্তব্ধতা আরও গভীর হল। আমার সহকর্মীরাও এখন পুরোপুরি আমার পক্ষে ছিল। এটা শুধু স্বামী স্ত্রীর ঝগড়া ছিল না, এটা একজন নারীর অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আর ভারতীয় দর্শকরা এটা তাড়াতাড়ি বুঝতে পারে। তখন আমার পুরনো লাইনম্যান সহকর্মী শম্ভু ভাই আস্তে করে বললেন, ম্যাডামজি, আপনি একা বাড়ি যাবেন না? আমি তার দিকে তাকিয়ে বললাম, না, আমি বাড়ি যাব না। আমি জানতাম পরবর্তী পদক্ষেপ বাড়িতেই ফেলা হবে, আর বাড়িতে আবেগগত অস্ত্র বেশি তীক্ষ্ণ হয়। আমি আইনজীবীর সাথে বের হতে লাগলাম। তখনই আমার ফোনে দ্বিতীয় মেসেজ এলো। এবার ম্যাডাম ছিল না। এই মেসেজটা একটা অচেনা নাম্বার থেকে এসেছিল। স্ক্রিনে শুধু দুটো শব্দ দেখা গেল, লকার ওপেন। আমার বুকটা যেন ধক করে উঠল। আমি সাথে সাথে ব্যাংকে ফোন করলাম। কল লাগল। প্রথমে রেকর্ডেড ভয়েস, তারপর একজন এজেন্ট। আমি নিজেকে সামলে নিলাম। লাইনে কাজ করার সময় যেমন শব্দ সাবধানে ব্যবহার করি, তেমনি শব্দ বেছে নিলাম। একটা ভুল শব্দ, একটা ভুল নড়াচড়া, আর কারেন্ট লেগে যাবে। আমি শৈলজা বলছি, আমি বললাম। আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত লকারের এখনই অ্যাক্সেস হওয়ার মেসেজ এসেছে। আমার জরুরি কনফার্মেশন চাই। এজেন্ট জিজ্ঞেস করল, ম্যাডাম, ভেরিফিকেশন। আমি ভেরিফিকেশন দিলাম। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর এজেন্ট বলল, ম্যাডাম, নমিনি ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল।
আমার কানে যেন ঘণ্টা বেজে উঠল। নমিনি ভেরিফিকেশন কার তরফ থেকে? আমি জিজ্ঞেস করলাম। এজেন্ট বলল, ম্যাডাম, ব্রাঞ্চে ভিজিট করা হয়েছিল, ডকুমেন্টস দেখানো হয়েছিল। আমার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হল। থামুন, আমি বললাম। লকার কি সত্যি খোলা হয়েছে? এজেন্ট বলল, ম্যাডাম, সিস্টেমে লকার অপারেশন ইনিশিয়েট এমন এন্ট্রি আছে, কিন্তু কমপ্লিশন স্ট্যাটাস। তার গলা নিচু হয়ে গেল। ম্যাডাম, আপনাকে ব্রাঞ্চে আসতে হবে। আমার হাত থরথর করে কাঁপতে লাগল, কিন্তু আমি ফোনটা শক্ত করে ধরে রাখলাম। আমি জানতাম লকার খোলা হলে শুধু কাগজই যাবে না, আমার নিরাপত্তার সবকটি স্তরেই ধাক্কা লাগবে। আমার প্রপার্টি প্রুফস, এর ফাইল, ইনভেস্টমেন্ট পেপার্স, সব কিছু। শ্রুতি আমার চেহারা দেখে বুঝল। কি হয়েছে সে জিজ্ঞেস করল। আমি শুধু এটুকুই বললাম, ব্যাংক, এখনই। বেরোবার সময় আরব আমার সামনে এলো। মামি, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কিন্তু এখন তার গলায় অধিকার ছিল, চিন্তা নয়। আমি তার চোখের দিকে তাকালাম এবং প্রথমবার ভেতর থেকে হিমশীতল হয়ে গেলাম। পাশে সরো, আমি বললাম। তুমি পাপ্পাকে এম্বারেস করছো। আমি খুব নিচু গলায় বললাম, আজ তোর মা এম্বারেস হয়নি আরব, আজ তোর মা জেগে উঠেছে। নন্দিনী আমার হাত ধরার চেষ্টা করল। আমি কোনো ঝটকা না দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। আজ না, আমি বললাম। আজ আমি আবেগ নিয়ে আলোচনা করব না, আজ আমি ফ্যাক্টস নিয়ে ডিল করব। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাতের বাতাসে সেই অদ্ভুত ঠান্ডা ছিল যা শীতকালে সরকারি অফিসের করিডোরে থাকে। শ্রুতি গাড়ির চাবি বের করল। আমি পেছনের সিটে বসলাম, যেন কোনো অপারেশনে যাচ্ছি। রাস্তায় আমি নিজেকে বোঝাচ্ছিলাম, প্যানিক করা যাবে না। প্যানিক করলে মানুষ ঠিক সেটাই করে যা সামনের জন চায়। ব্যাংকে পৌঁছতেই আমি সোজা ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে চিনতে পারল। ম্যাডাম, আপনি? আমি তার সামনে বসলাম। দম না হারিয়ে বললাম, আমার লকার কে অ্যাক্সেস করেছে? ম্যানেজার কম্পিউটার খুলল, কিছু একটা দেখল এবং আমার চোখের দিকে তাকাল। ম্যাডাম, নমিনি হিসাবে আপনার ছেলে। আমার মাথা ঘুরে গেল। কোন ছেলে? আমি পাথরের মতো গলায় জিজ্ঞেস করলাম। ম্যানেজার নাম নিল আরব। আমার শরীর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। কিন্তু এটা তারের বিদ্যুৎ ছিল না, এটা মানুষের মেরুদণ্ড বেয়ে নামা বিদ্যুৎ। শ্রুতির সাথে সাথে বলল, অ্যাকাউন্ট হোল্ডার প্রেজেন্ট না থাকলে নমিনি লকার অপারেট করতে পারে না, আনলেস। ম্যানেজার মাঝখান থেকে বলল, ম্যাডাম, একটা অথরাইজেশন লেটার দেখানো হয়েছিল, কিন্তু আমি অপারেশন থামিয়ে দিয়েছি। লেটারের কপি? আমি বললাম। ম্যানেজার ফাইল বের করল। কাগজটা আমার সামনে এলো। তাতে আমার সইয়ের মতো দেখতে সই ছিল, কিন্তু আমি জানতাম ওটা আমার সই না। আমার সইয়ে সবসময় শয়ের নিচে একটা ছোট দাগ থাকে, যেন পেন্সিল দিয়ে দাগ কাটা হয়েছে। এই সইয়ে ওই দাগটা ছিল না। কেউ আমার হাতের লেখার নকল করেছিল, এত নিখুঁতভাবে যে ব্যাংক সেটা মেনে নিয়েছিল। আর সেই মুহূর্তে আমার মাথায় আরও একটা টুকরো বসে গেল। বাবা মা নয়, আমার নিজের ছেলেই আমার সইকে অস্ত্র বানিয়েছিল। আমি কাগজে হাত দিলাম না, আমি শুধু এটুকুই বললাম, সিসিটিভি ফুটেজ। ম্যানেজার ঘাবড়ে গেল। ম্যাডাম, প্রসেস? শ্রুতি তার আইনি গলা বের করল। আজ, এক্ষুনি, এবং লিখিত। ম্যানেজার কল করল। কয়েক মিনিটের মধ্যে স্ক্রিনে ফুটেজ শুরু হলো। স্ক্রিনে একটা অবয়ব ঝুঁকে থাকতে দেখেই আমার শরীর থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই আমার আত্মা তাকে চিনে ফেলল। ওটা আরব ছিল। আমার ছেলের কাঁধ, তার হাঁটার ফরন, তার বডি ল্যাঙ্গুয়েজ, আর তার সাথে কপিল। দুজনই আমার লকারের সামনে ছিল, যেন ওটা তাদের অধিকার। আরবের হাতে চাবি ছিল না, চাবি কপিলের কাছে ছিল। আরব শুধু দেখছিল, যেন সে শিখছিল যে কারো জীবনের নিয়ন্ত্রণ কিভাবে নিতে হয়। আমি ওখানেই বসে রইলাম। আমার ভেতরে কান্না ছিল না, আমার ভেতরে একটা খুব স্পষ্ট সিদ্ধান্ত ছিল। এখন এটা পরিবার নয়, এটা একটা কেস। ম্যানেজার আস্তে করে বলল, ম্যাডাম, লকার ওপেন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু। আমি তার বাক্য শেষ হবার আগেই বললাম, কিন্তু কি? ম্যানেজার বলল, লকারে একটা এক্সট্রা সিল করা এনভেলপ ছিল এবং সে যেন কথা বলতে ভয় পাচ্ছিল। আমি তার দিকে তাকালাম। বলুন, আমি বললাম। সে বলল, ওই এনভেলপে লেখা ছিল যে লকারের কন্টেন্টের তালিকা আগেই থার্ড পার্টি কাস্টাডিতে রাখা আছে, আর যদি লকার অপারেট করা হয় তাহলে অটোমেটিক লিগ্যাল ইন্টিমেশন যাবে। শ্রুতি আমার দিকে তাকালো। তার চোখে হালকা প্রশংসা ছিল। আপনি সেফগার্ড রেখেছিলেন? সে বলল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি বললাম, আমি রেখেছিলাম, কারণ আমি নিজেকে চিনি। আমি জানতাম একদিন ঘরও আমার বিরুদ্ধে যেতে পারে, তাই আমি ওই সেফগার্ড তৈরি করেছিলাম। কিন্তু আসল প্রশ্নটা এখনও বাকি ছিল, লকারে কি বেঁচে আছে? আমি ম্যানেজারকে বললাম, আমার লকার এক্ষুনি আমার সামনে খুলুন। হ্যাঁ ম্যাডাম, সে বলল। লকার রুমের দিকে যাওয়ার সময় আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু পা ছিল স্থির। আমি লকার খুললাম। ভেতরের কাগজগুলো যেমন রেখেছিলাম তেমন ছিল না। কিছু ফাইল উল্টো ছিল এবং একটা বাদামি রঙের খাম গায়েব ছিল। আমার বুক ধরফর করে উঠল।
ওই খামে আমার একটা সম্পত্তির বিক্রয় চুক্তির ফটোকপি এবং আমার বিনিয়োগগুলোর আপডেটেড নমিনেশন তালিকা ছিল। ওটা যদি ওদের হাতে যেত তাহলে ওরা আমার বিরুদ্ধে একটা কাহিনী তৈরি করতে পারত। আর তখনই আমি বুঝতে পারলাম আজকের রিটায়ারমেন্ট পার্টির উদ্দেশ্য কেবল অপমান ছিল না, ওটা ছিল নজর ঘোরানোর একটা চাল, যাতে ব্যাংকে এই সব করা যায়। পেটে রাগ ফুটছিল, কিন্তু আমি সেটা বাইরে আসতে দিলাম না। আমি একটা একটা করে জিনিস গুনলাম। বাইরে এসে শ্রুতিকে বললাম, ব্রাউন এনভেলাপ মিসিং আছে। সে জিজ্ঞেস করল, ওতে কি ছিল? আমি বললাম, আপডেটেড নমিনেশন লিস্ট আর একটা পুরনো ডিলের কপি। শ্রুতি বলল, নমিনেশন আমরা অবিলম্বে আপডেট করব। ডিলের কপি ওদের হাতে গেলে ওরা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যে আপনি এটা লুকিয়েছিলেন, কিন্তু আপনার কাছে যদি অরিজিনাল চেইন অফ প্রুফ থাকে তাহলে আমরা সুরক্ষিত। আমি বাইরে এলাম। ব্যাংকের বাইরের রাতটা আরও বেশি অন্ধকার মনে হচ্ছিল। আর তখনই আবার ফোন বেজে উঠল। এবার বাড়ির ল্যান্ডলাইন থেকে নয়, নন্দিনীর নাম্বার থেকে। আমি ধরলাম না। মাথায় একটাই কথা ঠিক করলাম, এখন প্রতিটি জিনিস রেকর্ডে থাকবে। আমি শ্রুতিকে বললাম, এবার আমরা বাড়ি যাব, কিন্তু সরাসরি ভেতরে নয়, আগে দেখব ঘরের কাগজগুলো নিরাপদ আছে কিনা। শ্রুতি বলল, ওই লোকটার হাত থেকে ফাইলটা নেওয়ার সাথে সাথেই আমার শরীর যেন পাথরের মতো হয়ে গেল। আবেদনকারী হিসেবে কপিলের সাথে আরব এবং নন্দিনী, ৩ জনের নাম। আমার নিজের ছেলেমেয়ে। এই সেই ছেলেমেয়ে যাদের পড়ার ফি আমি কখনো কত টাকা না জিজ্ঞেস করেই দিয়ে দিয়েছিলাম, যাদের জন্য বৃষ্টিতেও ফিল্ড শিফট নিয়েছিলাম, যাদের জন্য হাঁটুর ব্যথাও উপেক্ষা করেছিলাম। কিন্তু আজ তারাই আমার বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ছিল। ফাইলের প্রথম পাতায় চোখ বোলালাম। ভাষা আইনি ছিল, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। আমার সিদ্ধান্ত যেন আমার হাতে না থাকে। আমার টাকা, আমার কাগজপত্র, আমার পরবর্তী পদক্ষেপ সবকিছু যেন তাদের অনুমতিতেই হয়। আর তারা এর একটা মিষ্টি নাম দিয়েছিল, ফ্যামিলি সেটেলমেন্ট অ্যান্ড প্রোটেকশন। কপিল সাথে সাথে অভিনয় শুরু করল। দুহাত ছড়িয়ে ভুক্তভোগী সাজার ভান করে বলল, এসব তোমার জন্যই হচ্ছে। তুমি হলে নাটক করছ, পুলিশের হুমকি দিচ্ছ, আমাদের বাধ্য হয়ে এটা করতে হলো। আমার রাগ হলো, কিন্তু আমি রাগ বাইরে আসতে দিলাম না। আমি অনেক আগেই শিখেছিলাম, কারো মিথ্যাকে হারাতে হলে নিজের সত্যকে তীক্ষ্ণ নয়, পরিষ্কার করতে হয়। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, ম্যাডাম, আমি কোর্টের প্রসেস সার্ভার, এই সমন নোটিশ সার্ভ করতে এসেছি, আগামীকালের জন্য, ইন্টারিম স্টে ইনজাংশন অ্যাপ্লিকেশন। শ্রুতি আমার পাশে দাঁড়িয়েছিল। অত্যন্ত শান্ত স্বরে সে বলল, ম্যাডাম, আমরা রিসিভিং সহ গ্রহণ করব, কোনো অসুবিধা নেই। আমি মাথা নেড়ে কাগজে সই করলাম। এটা পাওয়াটা জরুরি ছিল, কারণ আমি রিসিভিং না নিলে তারা বলতে পারত যে আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি ফাইলটা বন্ধ করে আইনজীবীর হাতে দিলাম এবং কপিলের দিকে ফিরলাম। তোমার মনে হয়? আমি খুব নিচু স্বরে বললাম, আমাকে কোর্টে ডেকে তুমি আমাকে কন্ট্রোল করেছ? কপিল খোঁটা দিল, কন্ট্রোল? তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, কারণ আমি স্মার্ট না হলে আজ তোমরা আমার লকারের সামনে দাঁড়াতে পারতে না। আরবের চোখের পাতা কাঁপল। নন্দিনী মাথা নিচু করল। সে বুঝেছিল যে খেলা ফাঁস হয়ে যাচ্ছে। আমি এক পা এগিয়ে গেলাম। কাউকে স্পর্শ করলাম না, শুধু এত কাছে গেলাম যেন আমার গলার আওয়াজ শুধু ঘরের লোকেদের কাছে পৌঁছায়। আজ থেকে, আমি বললাম, তোমাদের ৩ জনের সাথে আমার আলোচনা আবেগের ওপর হবে না, শুধু রেকর্ডে হবে। আরব রেগে গেল, তুমি আমাদের অপরাধী বানাচ্ছ। আমি বললাম, আমি তোমাদের অপরাধী বানাচ্ছি না আরব, আমার সই জাল করাটা তোমাদের কাছে ঠিক মনে হয়েছে। ওই রাস্তাটা তোমরা নিজেরাই বেছে নিয়েছ। নন্দিনী হঠাৎ চমকে উঠল, মা! আমি তার দিকে তাকালাম। তুমি করেছ কি করনি তার রায় আমি এখন দেব না, কিন্তু তুমি হাততালি বাজিয়েছিলে, আর হাততালি শুধু হাতে নয়, চিন্তা ভাবনায় বাজে। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। টিভি বন্ধ ছিল, ফ্যানের আওয়াজও যেন কমে গেল। টেবিলের উপর পড়ে থাকা কাগজের ছেঁড়া টুকরোগুলোর দিকে আমি তাকালাম। এসব কি ছেড়েছ? কপিল বিরক্ত হয়ে বলল, পুরনো কাগজ ছিল। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, তাহলে পুরনো কাগজের জায়গায় নতুন কাগজ আসবে, থানা থেকে, ব্যাংক থেকে, কোর্ট থেকে। এই কথা শুনতেই কপিলের চেহারা শক্ত হয়ে গেল। সে পুরনো অস্ত্রটাই তুলল। লোকে কি বলবে শৈলজা? এতদূর গেলে তো ছেলে মেয়েদের বিয়ে, চাকরি, সম্মান সব নষ্ট হবে। আমি প্রথমবার তারই ভাষায় উত্তর দিলাম, কিন্তু তিক্ততা না রেখে। কপিল, বাচ্চাদের ভবিষ্যৎ তখনই নষ্ট হয় যখন তাদের শেখানো হয় যে মায়ের পরিশ্রম যে কারোর হতে পারে। ইমেজ ভাঙে না, চরিত্র ভাঙে, আর আজ চরিত্র তুমি ভেঙেছ। শ্রুতি আস্তে করে আমার কাঁধে হাত রাখল। ম্যাডাম, এখনই 2টো কাজ। আমি মাথা নাড়লাম। প্রথম কাজ, সেই মুহূর্তেই আমি ব্যাংক হেল্পলাইনে কল করলাম।
আর সমান্তরালভাবে শ্রুতি আমার কাছ থেকে লিখিত নিয়ে নিল যে কোনো নমিনি পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, ইমেল পরিবর্তন, লকার অপারেশন এই সবের ওপর তাৎক্ষণিক স্থগিতাদেশ। কোনো থার্ড পার্টি রিকোয়েস্ট যেন গ্রহণ করা না হয়। আমি ম্যানেজারের ব্রাঞ্চ ইমেলেও লিখিত আবেদন পাঠালাম এবং তার রিসিভিং নিলাম। এটাই সেই শিক্ষা যা আমি প্রত্যেক মধ্যবয়সী এবং 50 মানুষকে দিতে চাই। ফোনের কথায় কোনো সুরক্ষা থাকে না, লিখিত প্রমাণই আপনার সুরক্ষা। দ্বিতীয় কাজ, শ্রুতি বলল, এবার আমরা অভিযোগ দায়ের করব। জালিয়াতির চেষ্টা, বেআইনি অনুপ্রবেশ, কাগজপত্রে জালিয়াতি, সবকিছু। আমি ছেলেমেয়েদের দিকে তাকালাম। আরবের চেহারায় ভয় ছিল, কিন্তু তবুও সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছিল। মামি প্লিজ এত বড় করো না। আমি বললাম, তুমি এটা বড় করেছ যখন কোর্টের কাগজে তোমার নাম লিখেছ। নন্দিনী কাঁদছিল। মাম্মি, আমাদের মনে হয়েছিল পাপা যা বলেছে তুমি রিটায়ার হওয়ার পর একা হয়ে যাবে, তোমার দ্বারা ম্যানেজ হবে না। তার চোখের জল দেখে মুহূর্তের জন্য আমার ভেতরের সেই মা জেগে উঠল, যে সব কিছু ক্ষমা করে দেয়। কিন্তু পরক্ষণেই আমার ভেতরের সেই নারী জেগে উঠল, যে জানে অন্ধভাবে ক্ষমা করা বাচ্চাদের ভালো বানায় না, বরং আরও বেপরোয়া বানায়। আমি শান্তভাবে বললাম, একা থাকা ভয়ের কিছু না নন্দিনী। কখনো কখনো একা থাকাটাই সুরক্ষিত। অরক্ষিত সেই ঘরটা হয় যেখানে নিজের লোকেরাই তোমার কাগজপত্র ছিঁড়ে ফেলে। সেই রাতে আমি ঘরে থাকলাম না। আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা আমি সিস্টেমে গিয়েই সমাধান করব, ঘরে বসে নয়। আমরা থানায় গেলাম। অনেক নারী সেখানে যেতে ভয় পান, কারণ সমাজ কি বলবে সেই চিন্তায়। কিন্তু আমি তো মাঝরাতে একাকী বিদ্যুতের ফল্ট ঠিক করতে গেছি, তাহলে থানায় কেন যাব না? আমি অভিযোগ দায়ের করলাম। শব্দ বেছে বেছে ব্যবহার করলাম। কোনো ড্রামা নয়, শুধু তথ্য। রিটায়ারমেন্ট অনুষ্ঠানে অপমান, ব্যাংক লকার অ্যাক্সেসের চেষ্টা, জাল সইয়ের মাধ্যমে অথরাইজেশন, সিসিটিভি প্রমাণ, গায়েব হয়ে যাওয়া খাম, ঘরের কাগজপত্রে জালিয়াতি, বিনিয়োগের নমিনি পরিবর্তনের অনুরোধ। এসআই আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, এটা গুরুতর, প্রমাণ দিন, আমরা জিডি এন্ট্রি করে এগোব। শ্রুতি বলল, আমাদের যথাযথ অভিযোগ এবং অ্যাকনলেজমেন্ট চাই। আমি জানতাম আসল লড়াই শুধু আবেগের হয় না, সেটা কাগজের হয়। আমি ব্যাংকের সিসিটিভি রিকোয়েস্ট লেটারের ফটোকপি এবং প্রসেস সার্ভারের দেওয়া নোটিশের কপি যুক্ত করলাম। থানা থেকে বের হওয়ার সময় প্রথমবার শ্বাসটা একটু হালকা মনে হলো, কারণ সত্য যখন রেকর্ডে আসে তখন মিথ্যার শক্তি অর্ধেক হয়ে যায়। পরের দিন কোর্টের তারিখ ছিল। আমি তৈরি হলাম, না দামি জামাকাপড়, না গহনা। আমি সেই সাধারণ নারীই ছিলাম, কিন্তু এখন আমার সাধারণ হওয়াটা দুর্বলতা ছিল না, ওটা আমার কৌশল ছিল। কোর্ট চত্বরে হট্টগোল ছিল। আইনজীবী, মুহুরি, ক্লায়েন্ট, আমি আর শ্রুতি একটা কোনায় দাঁড়িয়েছিলাম। তখনই আমি আমার 2 সন্তানকে দেখতে পেলাম কপিলের সাথে। কিন্তু আজ তাদের পা গতকালের মতো স্থির ছিল না, হাঁটায় ভয় ছিল, কারণ প্রথমবার তারা বুঝেছিল যে মা আর আইন একসাথে এলে হাততালি দেওয়াটা আর সহজ থাকে না। শুনানি শুরু হলো। কপিলের আইনজীবী মিষ্টি ভাষায় গল্প ফাঁদল। ম্যাডাম রিটায়ারমেন্টের পর অস্থির হয়ে গেছেন, হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে গেছেন, পরিবারের উপর মিথ্যে অভিযোগ করছেন, সম্পত্তি লোকাচ্ছেন, ছেলেমেয়েদের হুমকি দিচ্ছেন, তাই সুরক্ষা চাই। আমি মনে মনে হাসলাম। নারী যখন নিজের সীমারেখা ঠিক করে তখন সমাজ তাকে অস্থির বলে দাগিয়ে দেয়। শ্রুতি বিচারকের সামনে শুধু 2টো জিনিস রাখল। 1, ব্যাংক ম্যানেজারের লিখিত নোট, যেখানে লেখা ছিল নমিনি অথরাইজেশন লেটারের মাধ্যমে লকার অপারেশনের চেষ্টা করা হয়েছিল। 2, সিসিটিভি রিকোয়েস্ট এবং উপলব্ধ ফুটেজের সারসংক্ষেপ, সেই সাথে সই না মেলার পর্যবেক্ষণ। তারপর সে একটা সাধারণ বাক্য বলল, Your Honor, they are trying to restrain her from protecting herself while simultaneously attempting unauthorized access. বিচারক কপিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি ব্যাংকে গিয়েছিলেন, এটা কি অস্বীকার করছেন? কপিল মিথ্যা বলল, আমি তো শুধু সাথে গিয়েছিলাম। বিচারক বললেন, সাথে যাওয়াটাও যাওয়াই হয়। তারপর তিনি আরবের দিকে তাকালেন, আপনার নাম নমিনি হিসেবে আছে? আরব আস্তে করে বলল, হ্যাঁ। অথরাইজেশন লেটারে সই কি আপনার মায়েরই? আরব তোতলালো, আমি জানি না। সেই মুহূর্তে আমার রাগ হলো না, আমার কষ্ট হলো, কারণ আধুনিক দুনিয়ার এটা সবচেয়ে বিপজ্জনক শিক্ষা। যখন বাচ্চারা ভাবে যে প্রযুক্তি আর কাগজের জোরে সবকিছু তাদের হাতে, তখন তারা সম্পর্কগুলোকেও ম্যানেজ করতে শুরু করে। বিচারক কড়া নির্দেশ দিলেন, সম্পত্তির ওপর স্থিতাবস্থা। কোর্টের অনুমতি ছাড়া কোনো পার্টি পরিবর্তন, ট্রান্সফার বা লকার অপারেশন করতে পারবে না। সেই সাথে জালিয়াতির অভিযোগের পুলিশি তদন্ত হবে। ওই একটা আদেশে আমার সবচেয়ে বড় ভয়টা কমে গেল। এখন তারা আমার কাগজপত্রের ওপর চুপি চুপি হামলা করতে পারবে না। কোর্ট থেকে বেরোতেই কপিল আমার রাস্তা আটকাল। এবার খুশি? আমি বললাম, না, আমি খুশি তখন হতাম যখন আমার ছেলেমেয়েরা আমার সাথে দাঁড়াত। আরব প্রথমবার আমার চোখের দিকে তাকাল।
মাম্মি, পপ্পা বলেছিল যে তুমি সব বিক্রি করে দেবে, আমরা কিচ্ছু পাব না। আমি দীর্ঘশ্বাস নিলাম এবং সেই কথাটা বললাম যা হয়তো 50 প্রত্যেক মায়ের তার সন্তানদের বলা উচিত। বাছা, মায়ের সম্পত্তি তোমাদের পাওয়ার মতো কোনো জিনিস নয়। মায়ের সম্পত্তি হল মায়ের সুরক্ষা। তোমাদের নিজেদের পরিশ্রম করে নিজেদেরটা দাঁড়াতে হবে। আর তোমরা যদি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে পরিকল্পনা করো, তাহলে তোমরা আমাকে মা নয় এটিএম মনে করেছ। নন্দিনী কাঁদতে শুরু করল। মাম্মি, আমার মনে হয়েছিল তুমি আমাকে ছেড়ে দেবে। আমি বললাম, আমি তোমাদের ছাড়ছি না, আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি। কপিল খোঁটা দিল, বাঁচাচ্ছ? কিসের থেকে ভয় পাচ্ছ? আমি তার দিকে তাকালাম আর বললাম, তোর থেকে নয়, তোর মানসিকতা থেকে। সেদিন কোর্টের বাইরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। এই ঘরে একসাথে থেকে আমি নিজেকে শেষ করব না। আমি শ্রুতির সাথে পরবর্তী পদক্ষেপ নিলাম। আমার সব জরুরি কাগজ, সেল ডিড, ইনভেস্টমেন্ট প্রুফ, ইপিএফ এনপিএস ডিটেলস, ইন্স্যুরেন্স পলিসি সবকিছুর স্ক্যান কপি করে নিরাপদ জায়গায় রাখলাম। আমি এটাও শিখলাম যে ঘরের আলমারি মানেই সুরক্ষা নয়। আসল সুরক্ষা সেটাই যা আপনার নিয়ন্ত্রণে থাকে এবং যার অ্যাক্সেস ট্রেল থাকে। আমি নমিনেশন ঠিক করলাম সব জায়গায়। জয়েন্ট অ্যাকাউন্টগুলো রিস্ট্রাকচার করলাম, কিছু বন্ধ, কিছু ব্যক্তিগত আর কিছু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সহ। ব্যাংকের কাছ থেকে লিখিত নিলাম যে আমার অ্যাকাউন্টে যে কোনো পরিবর্তন শুধুমাত্র ব্রাঞ্চ ভেরিফিকেশন, আমার সশরীরে উপস্থিতি এবং অতিরিক্ত সিকিউরিটি ফ্রেজ দ্বারাই হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমার ঘরের জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করলাম। আমি বাড়ি ফিরলাম, কিন্তু একা নয়। আমার সাথে শ্রুতি এবং শুধুমাত্র সুরক্ষামূলক কারণে একজন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন। ঘরে ঢুকতেই কপিলের মুখ শুকিয়ে গেল। আমি রাগ না দেখিয়ে বললাম, আজ থেকে আমরা আলাদা থাকব। এই ঘরে থাকার অধিকার আমার, কারণ এই ঘরের দলিল আমার নামে। তোমাদের এবং বাচ্চাদের বিকল্প ব্যবস্থা খোঁজার জন্য 1 মাস সময় আছে। আমি তোমাদের রাস্তায় ফেলে দিচ্ছি না, কিন্তু আমার কাগজের ওপর বসতে দেব না। আরব চমকে উঠল, মাম্মি, তুমি আমাদের বের করে দিচ্ছ? আমি বললাম, আমি শাস্তি দিচ্ছি না, আমি শুধু পরিণাম দেখাচ্ছি। এটাই জীবনের শিক্ষা। নন্দিনী আস্তে করে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাব? আমি বললাম, তুমি চাকরি করো, তুমি স্বাবলম্বী হতে পারো। সাপোর্ট লাগলে আমি পড়াশোনা এবং ট্রানজিশনে সাহায্য করব, কিন্তু সম্পত্তির চাবি আর কারো হাতে যাবে না। কপিল রেগে গিয়ে বলল, তুমি পরিবার ভাঙছ। আমি শান্তভাবে বললাম, পরিবার তখন ভাঙে যখন বিশ্বাস ভাঙে। আমি বিশ্বাস ভাঙিনি, তুমি ভেঙেছ। আর প্রথমবার আমি নিজের ভেতরের তেতো ভাবটাও দেখলাম, যা আমাকে জ্বালিয়ে দিতে পারত। আমি নিজেকে বললাম, সীমা নির্ধারণ করো, কিন্তু মনে বিষ রেখো না। সেই রাতে ওরা 3 জন চুপচাপ নিজেদের ঘরে চলে গেল। আমি আমার ঘরে বসে রইলাম। আমি মোমেন্টোটা বের করলাম, ওই ধাতুর টুকরোটার দিকে তাকালাম আর নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, এই লড়াই জেতার জন্য নয়, সঠিক করার জন্য লড়ব। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি স্পষ্ট হতে লাগল। পুলিশের তদন্তে ব্যাংক ভিজিটের সিসিটিভি সবকিছু দেখিয়ে দিল। জাল সইয়ের সন্দেহ জোরালো হল, আর সত্য সামনে আসতেই কপিলের আত্মবিশ্বাস ভেঙে পড়ল। একদিন সন্ধ্যায় আরব আমার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তার হাতে সেই বাদামি খামটা ছিল যা গায়েব হয়ে গিয়েছিল। খুব নিচু স্বরে সে বলল, মাম্মি, এটা আমি নিয়েছিলাম। পপ্পা বলেছিল শুধু কপি দরকার, তুমি কি লুকিয়েছ তা বোঝার জন্য। আমি খামটা খুললাম, ভেতরে কপিগুলোই ছিল। আমি আরবের দিকে তাকালাম। আমার ভেতরের মা জেগে উঠল, আর সেই নারীও এখন নরম নয়, বরং সমজদার। আমি বললাম, তুমি জানো তুমি কি করেছ? আরবের ঠোঁট কাঁপল। মামি, আমি ভেবেছিলাম আমি পরিবারকে বাঁচাচ্ছি। আমি স্পষ্টভাবে বললাম, চুরি করে পরিবার বাঁচে না, সততা দিয়ে বাঁচে। তার চোখে জল এলো। মামি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি দীর্ঘশ্বাস নিলাম। এটা সেই মোড় ছিল যেখানে অনেকে প্রতিশোধ বেছে নেয়, কিন্তু আমি প্রতিশোধ নয়, ন্যায় বিচার বেছে নিলাম। মনে মনে আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করছি, মানে এই রাগ আমি মনে রাখব না, কিন্তু বিশ্বাস আবার ফিরে পেতে সময় লাগবে, আর পরিণাম ভোগ করতে হবে। আইন তার কাজ করবে। জীবনে আর কখনো কারো সই, ওটিপি আর কাগজপত্রকে খেলা মনে করো না। আমি তাকে জল দিলাম, বসতে বললাম, আর একটা খুব জরুরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিলাম। নমিনি মানে অ্যাক্সেস হতে পারে, মালিকানা নয়। কেওয়াইসি মানে আপডেট নয়, কন্ট্রোল। জয়েন্ট অ্যাকাউন্ট মানে ভালোবাসা নয়, ওটা ঝুঁকিও বটে। আর লোকে কি বলবে, এই বাক্যটা হলো সবচেয়ে বড় স্ক্যাম। লোকে কিছু দেয় না, শুধু কথা বলে। নন্দিনীও ধীরে ধীরে ভেঙে পড়ল। এক রাতে সে আমার কাছে এলো আর বলল, মাম্মি, আমাদের মনে হয়েছিল তোমার টাকার ওপর নিয়ন্ত্রণ রাখলে আমাদের সম্মান বাঁচবে, কিন্তু আমরা তো তোমার জীবনের দরজাই বন্ধ করে দিচ্ছিলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, সম্মান টাকা থেকে আসে না, সম্মান সঠিক সিদ্ধান্ত থেকে আসে। শেষমেশ কপিল আপসের কথা বলল, হুমকিতে নয়, ক্লান্তিতে।
আমি ডিভোর্সের প্রক্রিয়া সারলাম। কাউকে রাস্তায় না ঠেলে আইন অনুযায়ী এবং আমার সুরক্ষা যেন কম না হয় এমন একটা ন্যায়সঙ্গত সেটেলমেন্ট রাখলাম। আমি নিজের জন্য কোনো ছোট ভাড়ার ফ্ল্যাট নয়, বরং ওই দ্বিতীয় বাড়িটাই বেছে নিলাম যেখানে কখনো কেউ আমাকে ম্যাডামজি বলেছিল। আর যেদিন ওখানে শিফট হলাম সেদিন আমার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি ছিল। কারণ আমি একা ছিলাম না, আমি সুরক্ষিত ছিলাম। আমি বাচ্চাদের জন্য দরজা বন্ধ করিনি, শুধু চাবি বন্ধ করেছি। তারা দেখা করতে পারে, কথা বলতে পারে, বদলাতে পারে, কিন্তু আমার সুরক্ষা, আমার টাকা, আমার পরিচয় এখন আর কারোর মর্জির ওপর নির্ভর করে না। এই পুরো গল্পটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হলো নিজেকে বাঁচানো। কোনো ঘৃণা ছাড়া, নিষ্ঠুরতা ছাড়া, শুধু স্পষ্ট সীমানা সহ। আজ এই সব কথা বলতে গিয়ে আমি এটুকুই বলবো, যদি আপনি মধ্যবয়সী হন বা 50-এর উপরে হন, তবে আজই এই 3টি জিনিস চেক করুন। আপনার অ্যাকাউন্টের সাথে কোন মোবাইল এবং ইমেল লিঙ্ক করা আছে? আপনার বিনিয়োগ এবং ইন্স্যুরেন্সের নমিনি কে এবং কেন? আর আপনার প্রপার্টি ডকুমেন্টের কপিগুলো কোথায় আছে? সেগুলো কি আপনার কন্ট্রোলে আছে? ভালোবাসা রাখো, পরিবার রাখুন, কিন্তু অন্ধ থাকবেন না। আর হ্যাঁ, কখনো যদি কেউ আপনার পরিশ্রমকে নিজের অধিকার মনে করে থাকে, তবে নিজেকে দোষ দেবেন না। আজ থেকেই সঠিক পদক্ষেপ নিন। এই গল্পটা যদি সত্যি মনে হয় এবং কিছু শিখতে পেরে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।